হ্যালো স্টুডেন্টস, এই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো স্টুডেন্টস, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে আমাদের আইডেন্টিটি কি, তোমরা সবাই বলবে তোমার আইডেন্টিটি তোমার নিজের নাম, তোমার বাবার নাম, তোমার মায়ের নাম, তোমার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস অ্যান্ড সো অন। কিন্তু একটা অ্যাটমের মধ্যে একটা ইলেকট্রনের আইডেন্টিটি আমরা তো ওইভাবে বলতে পারবো না, কারণ ইলেকট্রনের কোনো বাবাও নেই, কোনো মাও নেই, অ্যান্ড তাদের রেসিডেন্সিয়াল অ্যাড্রেসও সবার সেম, দ্যাট ইজ অ্যাটমের মধ্যে। তাহলে অ্যাটমের মধ্যে একটা ইলেকট্রনের আইডেন্টিটি বা সেই ইলেকট্রন রিগার্ডিং কমপ্লিট ইনফরমেশন আমরা কিভাবে পাবো, সেই ইন্টারেস্টিং জায়গাটাই আজকে আমরা এই ক্লাসে ডিসকাস করব। তাহলে চলো স্টুডেন্ট, শুরু করা যাক। দেখো স্টুডেন্ট, চারটে কোয়ান্টাম নাম্বার দিয়ে আমরা কোনো অ্যাটমের মধ্যে সিচুয়েটেড একটা ইলেকট্রনের কমপ্লিট ইনফরমেশন রিভিল করতে পারি। ইলেকট্রনের সেই চারটে কোয়ান্টাম নাম্বার কি কি? দ্য ফার্স্ট কোয়ান্টাম নাম্বার ইজ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এটাকে ডিনোট করা হয় এন দিয়ে। আমরা যখন বোর থিওরি পড়েছিলাম, বোর থিওরিতে দেখেছিলাম যে নিউক্লিয়াসকে সেন্টার করে একটা ইলেকট্রন যে ডিফারেন্ট সার্কুলার অরবিটে রিভলভ করছিল, সেই সার্কুলার অরবিটগুলোকেই আমরা কি দিয়ে এক্সপ্রেস করেছিলাম? এন দিয়ে। তার মানে এই যদি একটা অ্যাটমের নিউক্লিয়াস হয়, এই নিউক্লিয়াসের একবারের কাছের যে অরবিটটা, সেই অরবিটটা কি বলেছিলাম? n is equal to 1। এবার n is equal to 1 এর পরে যে নেক্সট অরবিটটা, সেটা n is equal to 2, এটা n is equal to 2, তারপরে n is equal to 3 and so on। তাহলে নিউক্লিয়াস থেকে যত দূরে দূরে যাব তত n এর ভ্যালুগুলো ইনক্রিজ করতে থাকবে, আর nটাই হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। তাহলে দেখো স্টুডেন্টস, যত n এর ভ্যালু ইনক্রিজ করবে তত ইলেকট্রনটার নিউক্লিয়াস থেকে ডিস্টেন্স এটা ইনক্রিজ করছে, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট ইলেকট্রনটার এনার্জিও ইনক্রিজ করছে। তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n এর সিগনিফিকেন্স হলো ইলেকট্রনের নিউক্লিয়াস থেকে অ্যাভারেজ ডিস্টেন্স অ্যান্ড সেই ইলেকট্রনের এনার্জিকে রিভিল করছে। ক্লিয়ার স্টুডেন্ট? নিউক্লিয়াসকে সেন্টার করে যে সার্কুলার পাথে রিভলভ করছে, সেই সার্কুলার পাথটা কি বলা হয়? সেল অর অরবিট। তাহলে n সিগনিফাই করছে সেল অর অরবিট। যত n এর ভ্যালু ইনক্রিজ করবে তত এই সেলটার রেডিয়াস ইনক্রিজ করবে। ক্লিয়ার স্টুডেন্ট? এবার দেখো আরেকটা ভেরি ইউজফুল ইনফরমেশন তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে কোনো একটা সেলে টোটাল নাম্বার অফ পসিবল ইলেকট্রন কটা থাকতে পারে, তার মানে ম্যাক্সিমাম পসিবল ইলেকট্রন কটা থাকতে পারে। সেটা একটা ইউজফুল ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দিয়ে আমরা সহজেই মনে রাখতে পারবো। সেটা হচ্ছে ম্যাক্সিমাম ইলেকট্রনস in a orbit or cell is equals to twice n square। তার মানে n এর ভ্যালুটা যদি 1 হয় তাহলে ফার্স্ট অরবিটে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন থাকতে পারবে? 2 into 1 স্কয়ার, দ্যাট মিন্স 2। তাহলে n is equal to 1 এ ম্যাক্সিমাম পসিবল ইলেকট্রন কটা থাকতে পারে? দুটো। দুটোর কমও থাকতে পারে, কিন্তু ম্যাক্সিমাম পসিবল ইলেকট্রন থাকতে পারে দুটো, মানে সবচেয়ে বেশি দুটো ইলেকট্রন থাকতে পারে। সিমিলার ওয়েতে যখন n is equal to 2 হবে তখন ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন কটা হবে? 2 into 2 স্কয়ার, 2 স্কয়ার মিন্স 4, 4 multiplied by 2 that is 8। তাহলে সেকেন্ড সেলে ম্যাক্সিমাম 8 ইলেকট্রন থাকতে পারে, 8 এর কমও থাকতে পারে, কিন্তু ম্যাক্সিমাম থাকতে পারে 8। সিমিলার ওয়েতে যখন n is equal to 3 তখন ম্যাক্সিমাম ইলেকট্রন কটা হবে? 2 into 3 স্কয়ার, 3 স্কয়ার মিন্স 9, 9 multiplied by 2 that is 18। তাহলে থার্ড সেলে, দ্যাট ইজ থার্ড বোর অরবিটে ম্যাক্সিমাম ইলেকট্রন কটা থাকতে পারে? 18। সিমিলার ওয়েতে ফোর্থ বোর অরবিটে, দ্যাট ইজ যখন n is equal to 4 তখন ম্যাক্সিমাম পসিবল ইলেকট্রন কটা থাকতে পারে? twice n স্কয়ার, দ্যাট ইজ এখানে n হচ্ছে 4, তাহলে 4 স্কয়ার is equal to 16, তাহলে 16 multiplied by 2 দ্যাট ইজ 32। তাহলে ফোর্থ সেলে ম্যাক্সিমাম 32 ইলেকট্রন থাকতে পারে। তাহলে ফিফথ সেলে কটা ইলেকট্রন থাকবে? ফিফথ সেলে কি twice n স্কয়ার, তাহলে n যদি 5 হয় তাহলে 5 এর স্কয়ার 25 multiplied by 2, তাহলে
ফিফথ সেলে কি 50 ইলেকট্রনস থাকবে? না, কখনোই নয়, কারণ ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রনস ইন এ অরবিট ইজ ইকুয়াল টু টুয়াইস এন স্কোয়ার। এই এক্সপ্রেশনটা ততক্ষণ পর্যন্তই ভ্যালিড যতক্ষণ পর্যন্ত n এর ভ্যালুটা 4 বা 4 এর চেয়ে কম। 4 এর চেয়ে বেশি হয়ে গেলেও কোনো একটা সেলে কখনোই 32 এর বেশি ইলেকট্রন থাকতে পারবে না। ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন থাকতে পারবে সেটা টুয়াইস এন স্কোয়ার, এই ফর্মুলাটা দিয়ে আমরা খুব ইজিলি করতে পারবো। শুধু এখানে একটা পয়েন্ট মনে রেখে দেবে যে n এর ভ্যালুটা এই ইকুয়েশনে অবশ্যই লেস ইকুয়াল টু 4। 4 এর বেশি হলে এই এক্সপ্রেশন দিয়ে আমরা কখনোই ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রনসকে প্রেডিক্ট করতে পারবো না। ক্লিয়ার স্টুডেন্ট? চলো এবার আমরা নেক্সট কোয়ান্টাম নাম্বারটা দেখে নিই। সেকেন্ড কোয়ান্টাম নাম্বারটা স্টুডেন্টস অনেকগুলো নাম আছে। মোস্ট কমনলি যে নেমটা ইউজ হয় সেটা হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। এছাড়াও এই অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারকে অনেক সময় সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার অর অরবিটাল কোয়ান্টাম নাম্বার অর অ্যাঙ্গুলার কোয়ান্টাম নাম্বার এই নেমগুলোও ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু মোস্ট কমনলি ইউজড হয় অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এই টার্মটা। ক্লিয়ার স্টুডেন্ট? এই অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারটাকে এল দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। দেখো স্টুডেন্টস, এই অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের রিকোয়ারমেন্ট আমাদের কেন হলো? আমরা বোর থিওরিটাকে একটুখানি কনসিডার করি। দেখো n = 2 থেকে n = 1 এ একটা ইলেকট্রন যদি জাম্প করে তাহলে অ্যাকর্ডিং টু বোর অ্যাটমিক স্পেকট্রা আমরা কটা লাইন পেতে পারি বলতো? অবভিয়াসলি একটা লাইন পেতে পারি। n = 2 থেকে n = 1 যখন ইলেকট্রন আসবে আমরা একটা লাইন পাবো, কিন্তু হাই রিজলভিং পাওয়ারের স্পেকট্রোগ্রাফে দেখা যাচ্ছে এই যে একটা লাইন আমাদের মনে হচ্ছে এটা কিন্তু একটা লাইন নয়, এটা মাল্টিপল ক্লোজলি স্পেসড লাইনের কম্বিনেশন। তার মানে দেখতে মনে হচ্ছে একটা লাইন, কিন্তু হাই রিজলভিং পাওয়ারের স্পেকট্রোগ্রাফে এটা টোটালি রিভিল হচ্ছে যে এটা অ্যাকচুয়ালি দুটো ক্লোজলি স্পেসড এরকম লাইন নিয়ে এই স্পেকট্রাটা ফর্ম হচ্ছে। তাহলে স্টুডেন্টস, যদি একটা স্টেট থেকে ইলেকট্রন একটা স্টেটে জাম্প করে তাহলে তো একটা লাইন পাওয়ার কথা, কিন্তু যেহেতু এখানে মাল্টিপল লাইন পাচ্ছি তার মানে এই যে এনার্জি স্টেটটা, এই এনার্জি স্টেটটা কিন্তু সিঙ্গেল এনার্জি স্টেট নয়, এই এনার্জি স্টেটটাও দুটো বা তার বেশি ক্লোজলি স্পেসড এনার্জি স্টেটের কম্বিনেশন। এই সিম্পল ব্যাপারটাই সায়েন্টিস্ট সোমারফিল্ড কোয়ান্টাম মেকানিক্স দিয়ে এক্সপ্লেন করলেন। তার ডিটেইল ট্রিটমেন্ট তোমাদের একদমই সিলেবাসে নেই, এন্ড সেই সমস্ত জিনিসগুলো তোমাদের পড়তেও হবে না। তোমরা শুধু এইটুকু জিনিস মনে রাখবে যে বোর যেমন কনসিডার করেছিলেন যে নিউক্লিয়াসকে সেন্টার করে ইলেকট্রনগুলো সার্কুলার পাথে রিভলভ করে, কিন্তু সোমারফিল্ড কনক্লুড করলেন যে ইলেকট্রনগুলো সার্কুলার পাথে নয়, ইলিপ্টিক্যাল পাথে নিউক্লিয়াসকে সেন্টার করে রিভলভ করে। এন্ড একটা স্পেশাল কন্ডিশন যখন ফুলফিলড হবে তখন সেই ইলিপ্টিক্যাল পাথটা কনভার্টেড হবে সার্কুলার পাথে। এন্ড কখন একটা ইলিপ্টিক্যাল পাথ সার্কুলার পাথে কনভার্ট হবে সেটা আমরা এক্ষুনি দেখবো। মেন ব্যাপারটা হচ্ছে সোমারফিল্ড এই ফাইন স্ট্রাকচারটাকে এক্সপ্লেন করার জন্য কনসিডার করলেন যে নিউক্লিয়াসকে সেন্টার করে যে ইলেকট্রনগুলো রিভলভ করছে সেগুলো কিন্তু সার্কুলার পাথে রিভলভ করছে না, সেগুলো ইলিপ্টিক্যাল পাথে রিভলভ করছে। এন্ড একটা স্পেশাল কন্ডিশনে সেই ইলিপ্টিক্যাল পাথটা কনভার্টেড হবে সার্কুলার পাথে। এবার স্টুডেন্টস আমাদের জানতে হবে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n এর সাথে এই যে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার l পেলাম এদের মধ্যে রিলেশনশিপটা কি। দেখো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যদি n হয় তাহলে l এর ভ্যালুটা হবে 0 to n-1। প্রত্যেকটা একটা ইন্টিজার করতে করতে যাবে। ধরো n এর ভ্যালু 1, তাহলে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার l এর ভ্যালু কি হবে? 0 to n-1, তাহলে 0 দিয়ে স্টার্টিংটা হবে 0। এবার n-1 মানে কত? n এর ভ্যালু তো 1, তাহলে 1 - 1 দ্যাট ইজ 0, তাহলে এর একটাই ভ্যালু থাকবে 0। সিমিলার ওয়েতে যদি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 2 হয় তাহলে l এর ভ্যালু কি হবে? 0 to n-1, তাহলে 0 and 1। ক্লিয়ার স্টুডেন্ট? প্রত্যেকটা একটা থেকে আরেকটা ভ্যালু 1 করে ইন্টিজার ইনক্রিজ করতে করতে যাবে। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যখন 3 হবে তখন অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু কি হবে? 0 1 2। ক্লিয়ার স্টুডেন্ট? যখন প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 4 তখন l এর ভ্যালু কি হবে? 0 1 2 3। যখন n এর ভ্যালু 5 তখন অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু কি হবে? 0 1 2 3 and 4। ক্লিয়ার স্টুডেন্ট? আমরা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারে দেখেছিলাম প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার
এন দিয়ে রিপ্রেজেন্ট হয়েছিল সেল অর অরবিট। সিমিলার ওয়েতে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এল দিয়ে রিপ্রেজেন্ট হবে সাবসেল। তাহলে 0 1 2 3 0 1 2 3 4 এগুলো সব এক একটা সাবসেল। এবার স্টুডেন্টস খুব ইম্পর্টেন্ট একটা জায়গা ভালো করে বুঝবে, যখন এল ইজ ইকুয়াল টু 0 এটাকে আমরা বলবো এস সাবসেল, যখন এল ইজ ইকুয়াল টু 1 এটাকে বলবো পি সাবসেল, যখন এল ইজ ইকুয়াল টু 2 তখন এটাকে আমরা বলবো ডি সাবসেল, যখন এল ইজ ইকুয়াল টু 3 তখন আমরা এটাকে বলবো এফ সাবসেল, যখন এল ইজ ইকুয়াল টু 4 তখন আমরা বলবো জি সাবসেল অ্যান্ড সো অন। তোমাদের ফর এক্সাম পয়েন্ট অফ ভিউ এই এফ পর্যন্ত মনে রাখলেই মোর দ্যান সাফিসিয়েন্ট। ক্লিয়ার স্টুডেন্ট? দেখো স্টুডেন্ট, তোমরা হয়তো অনেকেই ভাবছো এই এস পি ডি এফ এগুলো কি? এগুলো এক একটা স্পেকট্রোস্কোপিক সিম্বল, যেখানে এসটা মিন করে সার্ফ, পিটা হচ্ছে প্রিন্সিপাল, ডিটা ডিফিউজড, এফটা ফান্ডামেন্টাল অ্যান্ড সো অন। এগুলোর কোনটা কি মিনিং তোমাদের একদমই কিছু জানতে হবে না, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা খুব ভালো করে তোমাদের মনে রাখতে হবে যে এল এর ভ্যালু 0 হলে সেটা এস সাবসেল হয়, এল এর ভ্যালু 1 হলে সেটা পি সাবসেল হয়, এল এর ভ্যালু 2 হলে সেটা ডি সাবসেল হয়, এল এর ভ্যালু 3 হলে সেটা এফ সাবসেল হয়, অ্যান্ড এল এর ভ্যালু 4 হলে সেটা জি সাবসেল হয়। ক্লিয়ার স্টুডেন্ট? এবার দেখো স্টুডেন্টস, আমরা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের সিগনিফিকেন্সে প্রথমেই বলেছি যে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার দিয়ে কোনো একটা সাবসেলের ইলিপ্টিসিটি ডিফাইন্ড হয়, তার মানে সেই সাবসেলটা কতটা বেশি ইলিপ্টিক্যাল অর কতটা কম ইলিপ্টিক্যাল সেটা আমরা এক্সপ্রেস করতে পারি। যখন এল এর ভ্যালু 0 হবে, দ্যাট ইজ যখন এস সাবসেল হবে, সেটা হবে মোস্ট ইলিপ্টিক্যাল। তাহলে এল এর ভ্যালু যখন 0, এল ইজ ইকুয়াল টু যখন 0, দিস ইজ মোস্ট ইলিপ্টিক্যাল ইন নেচার, এটা হচ্ছে মোস্ট ইলিপ্টিক্যাল। আর যখন এল এর ভ্যালুটা হবে n-1 তখন সেই সাবসেলটা হবে সার্কুলার। স্টুডেন্টস, তোমরা বুঝতেই পারছো, যখন আমরা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 2 নিয়ে কনসিডার করছি, তাহলে এর দুটো সাবসেল কি হলো, একটা 0 একটা 1, তার মানে এর এটা হলো 2s and 2p। তাহলে যখন প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 2 তার যে সাবসেল পেলাম 2s and 2p, এর মধ্যে কোনটা সার্কুলার হবে? অবভিয়াসলি 2p টা সার্কুলার হবে, তার কারণ 2p এর ক্ষেত্রে l দ্যাট ইজ 1 ইজ ইকুয়ালস টু n-1 দ্যাট ইজ 2-1, তাহলে 2p টা হবে সার্কুলার। তাহলে এই 2p টা হলো সার্কুলার, এই সাবসেলটা হলো সার্কুলার। সিমিলার ওয়েতে যখন প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 3 তার ক্ষেত্রে আমরা কি কি পেলাম? 0 1 2, তার মানে এই 0টা হচ্ছে কি 3s, এটা হচ্ছে 3p অ্যান্ড এটা হচ্ছে 3d। তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 3 তে কোনটা সার্কুলার হবে? অবশ্যই দেখো 3d টা, কারণ 3d এর ক্ষেত্রে l ইজ ইকুয়াল টু n-1 দ্যাট ইজ 2 ইজ ইকুয়াল টু 3-1, তাহলে এই 3d টা হবে সার্কুলার। এক্সট্রিমলি ইম্পর্টেন্ট এই কনসেপ্টগুলো, এই সাবসেলটা হবে সার্কুলার। সিমিলার ওয়েতে যখন প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 4 তখন আমরা কি কি সাবসেল পেলাম? 0 1 2 3, তার মানে 0 মানে এটা 4s, 1 মানে এটা হচ্ছে 4p, 2 মানে এটা হচ্ছে 4d and 3 মানে এটা হচ্ছে 4f। তাহলে এখানে সার্কুলার সাবসেল কোনটা? অবভিয়াসলি 4f, কারণ 4f এর ক্ষেত্রে f দ্যাট ইজ 3 ইজ ইকুয়াল টু 4-1, তাহলে 4f টা হবে সার্কুলার। আর মোস্ট ইলিপ্টিক্যাল কোনটা হবে? এখানে হবে 4s টা মোস্ট ইলিপ্টিক্যাল, এখানে 3s টা মোস্ট ইলিপ্টিক্যাল, এখানে 2s টা মোস্ট ইলিপ্টিক্যাল এন্ড এখানে একটাই সাবসেল। এবার দেখো স্টুডেন্টস, আমরা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার l কে আর যে নামে এক্সপ্রেস করা যায় সেই নামগুলো কি কি বলেছিলাম? অরবিটাল কোয়ান্টাম নাম্বার অর অ্যাঙ্গুলার কোয়ান্টাম নাম্বার। তাহলে অবভিয়াসলি এই অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার l এর সঙ্গে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের একটা রিলেশনশিপ থাকবে, সেই জন্যই এই নেমিংটা। তাহলে এবার আমরা দেখিনি এই l এর সঙ্গে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের রিলেশনশিপটা কি। অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম l, এই l একটা ভেক্টর কোয়ান্টিটি, ওই জন্য এইভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে। অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম l ইজ ইকুয়াল টু √l ইন্টু l প্লাস 1 h/2π। এই h/2π এটাকেই রিডিউস প্লাঙ্ক কনস্ট্যান্ট অর ডায়াক কনস্ট্যান্ট দিয়ে এক্সপ্রেস করা যায়, যেটা h বার বা h ক্রস। তাহলে এটাকে আমরা লিখতে পারি √l ইন্টু l প্লাস 1
h ক্রস। ক্লিয়ার স্টুডেন্ট? এই কোয়ান্টাম মেকানিক্যাল এক্সপ্রেশনের ডেরিভেশন তোমাদের একদমই দরকার নেই, শুধু এই ফাইনাল ফর্মটা তোমরা জানবে, কারণ এই রিলেটেড নিউমেরিক্যাল এক্সামে খুব কমন প্রায়ই আসে এই ধরনের নিউমেরিক্যাল, যেখানে সিম্পলি তোমাকে কোনো একটা সাবসেল বলে দিল, তার অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামটাকে বের করতে হবে। সিম্পলি সেই সাবসেলের এল এর ভ্যালুটা আমি জানবো, এল এর ভ্যালুটা যখনই আমি এখানে পুট করে দেবো, একদম ইজিলি আমরা প্রবলেমটাকে সলভ করে দিতে পারবো। যদি বলি 4f এর ক্ষেত্রে, ইন কেস অফ 4f এল এর ভ্যালু কত? অবভিয়াসলি তোমরা বলতে পারবে এল এর ভ্যালু 3। যদি মনে না থাকে রাফে এরকম ভাবে লিখে নেবে, L is equals to 0 1 2 3 দিয়ে 0 যদি হয় S, 1 যদি হয় P, 2 যদি হয় D and 3 যদি হয় F, এমনি করে লিখে নেবে, তাহলে এক্সামে ভুল হওয়ার চান্সটা খুবই কমে যাবে। ক্লিয়ার স্টুডেন্ট? এবার চলো আমরা নেক্সট কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারটাকে দেখি। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, এটাকে ডিনোট করা হয় m or ml এইভাবে। এবার দেখো স্টুডেন্টস, আমরা যেমন দেখেছিলাম যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n, এটা দিয়ে ইলেকট্রনটার এনার্জি এক্সপ্রেসড হয়েছিল। সিমিলার ওয়েতে এই m or ml, দ্যাট ইজ ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার দিয়ে ইলেকট্রনের কি এক্সপ্রেসড হবে? m or ml দিয়ে এক্সপ্রেসড হবে অরবিটাল। দেখো স্টুডেন্টস, এর অরিজিনটা কি? এর অরিজিনটা হচ্ছে জিম্যান এফেক্ট। জিম্যান এফেক্ট কি? সায়েন্টিস্ট জিম্যান কি অবজার্ভ করলেন, যে অ্যাটমিক লাইন স্পেক্ট্রাকে যদি ম্যাগনেটিক ফিল্ডে প্লেসড করা হয়, তাহলে একটা সিঙ্গেল লাইন অ্যাকচুয়ালি অনেকগুলো ক্লোজলি স্পেসড ফাইন লাইনে, দ্যাট ইজ হাইপার ফাইন লাইনে স্প্লিট করে। অ্যান্ড যখন আমি ম্যাগনেটিক ফিল্ডটাকে অফ করে দিচ্ছি, তখন এই স্প্লিটিংটা আবার অফ হয়ে গিয়ে একটা সিঙ্গেল লাইনে কনভার্টেড হয়ে যাচ্ছে। তাহলে যখনই মাল্টিপল লাইন পাওয়া যাচ্ছে, সেটাই ইন্ডিকেট করছে প্রেজেন্স অফ মাল্টিপল ক্লোজলি স্পেসড এনার্জি স্টেটের। কারণ মাল্টিপল ক্লোজলি স্পেসড এনার্জি স্টেট যখন থাকবে, তার মানেই সেখানে ইলেকট্রনের মাল্টিপল ট্রানজিশনের প্রবাবিলিটি থাকছে, তার জন্যই মাল্টিপল ক্লোজলি স্পেসড লাইন পাওয়া যাচ্ছে। ক্লিয়ার স্টুডেন্ট? তাহলে একটা চার্জড পার্টিকেল ইলেকট্রন যখন নিউক্লিয়াসকে সেন্টার করে মুভ করছে, তখন ইলেকট্রনের অ্যাঙ্গুলার মোশনের জন্য একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েটেড হচ্ছে। সেই ম্যাগনেটিক ফিল্ডটাই এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে 3D স্পেসে ডিফারেন্ট ওরিয়েন্টেশনে স্প্লিট করছে, অ্যান্ড সেগুলোকেই বলা হচ্ছে অরবিটাল। এবার স্টুডেন্টস, এই কনসেপ্টগুলো খুব ডিপ কনসেপ্ট, বেশি ডিটেলসে যাওয়ার কোনো দরকার নেই। তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যেটুকু দরকার, আমাদের এই ক্লাসে ডিসকাশন আমি সেইটুকুর মধ্যেই কনফাইন্ড রাখবো, যাতে তোমরা ইনফরমেশনে ওভারলোডেড না হয়ে যাও। কারণ স্টুডেন্টস, এগুলোর ডিটেলস তোমাদের একদমই এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে লাগবে না, সুতরাং সেগুলো করে কোনো লাভ নেই। এখানে দেখো স্টুডেন্টস, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, আমরা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n এর সঙ্গে l এর কি রিলেশনশিপ হলো দেখলাম। এবার আমরা দেখবো অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার l এর সাথে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের কি রিলেশনশিপ। চলো আমরা দেখি। পরে সার্টেন ভ্যালু অফ l, ml এর ভ্যালু কি হবে? ml এর ভ্যালু হবে -l, 2 0, 2 প্লাস l, 1 1 করে ইনক্রিজ করতে করতে যাবে। তাহলে আমরা এবার এক্সাম্পল নিয়ে দেখি। when l is equal to 0, এটা কোন সাবসেল? এটা s সাবসেল। তাহলে এর ক্ষেত্রে ml এর ভ্যালু কি হবে? অবভিয়াসলি 0। when l is equal to 1, ml এর ভ্যালু কি হবে? -1, 0 প্লাস 1, -l to 0 to plus 1। তার মানে যখন l is equal to 1, তখন ml এর ভ্যালু হবে -1 to 0 to plus 1। when l is equal to 2, তখন ml এর ভ্যালু কি হবে? -2, -1, 0 plus 1 plus 2। when l is equal to 3, তখন ml এর ভ্যালু কি হবে? -3, -2, -1, 0 plus 1 plus 2 plus 3। ক্লিয়ার স্টুডেন্ট? তাহলে ফর এ সার্টেন ভ্যালু অফ l, ml এর কতগুলো ভ্যালু হচ্ছে দেখো তো। যখন l is equal to 0, তখন ml এর ভ্যালু 0, তার মানে তখন ml এর একটা ভ্যালু। যখন l is equal to 1,
তখন ml এর কটা ভ্যালু 1 2 3 তখন তিনটে ভ্যালু। যখন l is equal to 2 তখন ml এর কটা ভ্যালু 1 2 3 4 5 পাঁচটা ভ্যালু। যখন l is equal to 3 তখন ml এর কটা ভ্যালু একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা ভ্যালু। তাহলে for a certain value of l কতগুলো ml ভ্যালু পাওয়া যাচ্ছে twice l plus 1। দেখো l is equal to 0 তাহলে 2 into 0 plus 1 তার মানে 1, তাহলে একটা ভ্যালু। l is equal to যখন 1 তখন কি হচ্ছে 2 into 1 plus 1 তার মানে 3, তাহলে তখন তিনটে ভ্যালু -1 0 plus 1। যখন 2 তখন কটা ভ্যালু 2 multiplied by 2 plus 1 that is 4 plus 1 that is 5, তাহলে তখন পাঁচটা ভ্যালু 1 2 3 4 5 and so on। ক্লিয়ার স্টুডেন্ট? এবার দেখো স্টুডেন্ট যখন l is equal to 0 তখন যেমন সেটাকে s সাবসেল বলেছিলাম, যখন l is equal to 1 সেটাকে আমরা p সাবসেল বলেছিলাম, l is equal to যখন 2 সেটাকে আমরা d সাবসেল বলেছিলাম and l is equal to যখন 3 সেটাকে আমরা f সাবসেল বলেছিলাম। সিমিলারলি ml এর ভ্যালুগুলো দিয়েও এক একটা অরবিটাল রিপ্রেজেন্ট হবে and তাদের এক একটা নাম থাকবে। যখন l is equal to 0 তখন ml is equal to 0, যে সাবসেল পেয়েছিলাম l is equal to 0 হলে তো সাবসেলটা কি হয় s, তাহলে s এর সাবসেল আর অরবিটাল একই, তাহলে এইটা হলো s অরবিটাল। ক্লিয়ার স্টুডেন্ট? যখন l এর ভ্যালু 1 তখন তিনটে ml এর ভ্যালু পাচ্ছি -1 0 plus 1। এইখানে স্টুডেন্টস একটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট অ্যাডভান্স কনসেপ্ট আমি তোমাদের বলছি, এটা অনেক টেক্সট বইতেই কিন্তু ব্যাপারটা ঠিক নেই, তোমরা স্টুডেন্টস এটা খুব ভালো করে বুঝবে। ml এর ভ্যালু -1 0 plus 1 এই তিনটে ভ্যালু হতে পারে l is equal to 1 এ। এবার এই তিনটে ভ্যালুর জন্য তিনটে আমরা অরবিটাল পাবো। l is equal to 1 মানে p অরবিটাল, সেটাকে আমরা বলবো px py pz। এর মধ্যে শুধু ml is equal to 0 এটা আমরা বলতে পারবো এই 0টা হচ্ছে pz অরবিটাল, কিন্তু px আর py এর মধ্যে কোনটা -1 আর কোনটা +1 এটা কিন্তু ডিফাইন্ড নয়। অ্যাকচুয়ালি আমরা কোয়ান্টাম মেকানিক্যালি কনসিডার করি +-1 এই স্টেটটা দিয়ে বোথ px and py এইটা ডিনোটেড হয়। এইটা কিন্তু অ্যাডভান্স লেভেলের কনসেপ্ট, তোমাদের ডিটেল যাওয়ার দরকার নেই, তোমরা শুধু একটা জিনিস মনে রাখবে যে ml এর ভ্যালু -1 0 and +1 দিয়ে তিনটে অরবিটাল এক্সপ্রেসড হয় px py pz। এর মধ্যে ml এর ভ্যালুটা যখন 0 সেটা pz অরবিটাল, কিন্তু ml এর ভ্যালু -1 এ px হবে না ml এর ভ্যালু +1 এ px হবে সেটা কিন্তু আনডিফাইন্ড, সেটা কিন্তু ডিফাইন্ড নয়। কোয়ান্টাম মেকানিক্যালি +-1 স্টেট দিয়ে px and py দুটো স্টেটই এক্সপ্রেসড করা যায়। এর ডিটেলসটা তোমরা যদি হায়ার ক্লাসে কেমিস্ট্রি নিয়ে পড়ো তখন তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে, কিন্তু এই লেভেলে এর চেয়ে বেশি জানা আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে একদমই রিকোয়ার্ড নয়। ক্লিয়ার স্টুডেন্ট? সিমিলার ওয়েতে l is equal to যখন 2 তখন আমরা কি কি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার পেলাম -2 -1 0 +1 +2। এই পাঁচটা অরবিটালে কি কি নাম খুব ইম্পর্টেন্ট, এই পাঁচটা অরবিটালকে বলে dxy dyz dxz dx² - y² and dz²। তাহলে ml এর এই যে পাঁচটা ভ্যালুর জন্য এই পাঁচটা অরবিটাল আমরা পেলাম। সিমিলার ওয়েতে এর আগের বারে আমরা কি পেয়েছিলাম l এর ভ্যালু 1 এ ml এর ভ্যালু এই তিনটে ছিল -1 0 +1, তার জন্য কি কি অরবিটাল পেয়েছিলাম px py and pz। এর ক্ষেত্রে পেলাম এইগুলো। এর মধ্যেও শুধু আমরা ঠিক আগের মতো এই ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার যখন 0 তখন আমরা বলতে পারবো এটা কোন অরবিটাল। তাহলে এই 0তে এই অরবিটালটা হচ্ছে dz², কিন্তু dxy dyz dxz বা dx² - y² এদের কোন কোয়ান্টাম নাম্বার কি এক্সপ্রেস করে সেটা কিন্তু ডিফাইন্ড নয়। হায়ার ক্লাসে যদি তোমরা কেমিস্ট্রি নাও তখন দেখবে dxy and dx² - y² এই দুটো অরবিটাল রিপ্রেজেন্ট হয় ml is equal to +-2 স্টেটটা দিয়ে, আর dyz and dxz এই দুটো অরবিটাল রিপ্রেজেন্ট হয় ml is equal to +-1 দিয়ে। ক্লিয়ার স্টুডেন্ট? 2-1 বছর আগে নিটে একটা কোশ্চেন পড়েছিল যেখানে এই কনসেপ্টটা তোমাদের টেস্ট করেছিল যে dz² এই অরবিটালটার জন্য ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কত। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার যে 0 হয় সেটা তোমরা জানো কিনা, একটা কোশ্চেনে এই জিনিসটা তোমাদের টেস্ট করেছিল। তাহলে স্টুডেন্টস এখানে এই জিনিসটা তোমরা মাথায় রাখবে যে যখন ml এর ভ্যালু 0 সেই স্টেটটা রিপ্রেজেন্ট করছে dz² অরবিটালকে। সিমিলার ওয়েতে ml এর ভ্যালু যখন -1 0 +1 দ্যাট ইজ l is equal to 1 তখন যে 0টা সেটা রিপ্রেজেন্ট
রিপ্রেজেন্ট করছে pz কে। ক্লিয়ার স্টুডেন্ট? এরপরে l = 3 তে দ্যাট ইজ f এর ক্ষেত্রে এই যে অরবিটাল গুলো পাবো এই অরবিটাল গুলোর নাম শেপ কোনো কিছু তোমাদের করতে হবে না, কারণ এগুলো কিছুই তোমাদের সিলেবাসে নেই। এইটুকু করলেই মোর দ্যান সাফিসিয়েন্ট। এবার স্টুডেন্টস তোমাদের মাথায় একটা কোশ্চেন আসতে পারে যে কিছু কিছু ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের ভ্যালু মাইনাস আর কিছু কিছু ভ্যালু হচ্ছে প্লাস, তাহলে এই মাইনাস আর প্লাস এটা কি সিগনিফাই করে? দেখো স্টুডেন্ট, ml এর পজিটিভ ভ্যালু সিগনিফাই করে যে অরবিটালস গুলো ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনের দিকে ইনক্লাইন্ড হয়ে আছে, আর যদি নেগেটিভ ভ্যালু থাকে সেটা সিগনিফাই করে এক্সটার্নাল যে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন সেই ডাইরেকশনের অপোজিটে সেই অরবিটালটা ইনক্লাইন্ড হয়ে আছে। তাহলে ডায়াগ্রাম দিয়ে এটা আমরা কিরকম ভাবে রিপ্রেজেন্ট করতে পারি? ধরো আমরা ডি সাবসেলকে দেখাচ্ছি, ডি দ্যাট ইজ l = 2। তাহলে l = যদি 2 হয় তাহলে এর ml এর ভ্যালু গুলো কি কি হবে? ml এর ভ্যালু হবে -2, -1, 0, +1, +2। তাহলে এই দিকে যদি এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনটা হয় যেটা +2 ভ্যালু সেটা ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন যেটা সেদিকেই টোটালি আছে, যেটা +1 সেটা এইভাবে ইনক্লাইন্ড হয়ে আছে, যেটার ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার 0 সেটা এরকম ভাবে ফিল্ডের সঙ্গে পারপেন্ডিকুলারলি আছে, এটা 0। তাহলে এটাকে আমরা যদি এইরকম ভাবে দেখাই তাহলে ব্যাপারটা দেখানো খুব সুবিধা হবে। আবার এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে নেগেটিভ ডাইরেকশনে যেহেতু আছে এটা, তাহলে এটা হচ্ছে -1, আর যেটা একবারে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের সাথে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে মানে অপোজিটে আছে সেটা হচ্ছে -2। এই হচ্ছে ওরিয়েন্টেশনটা। ক্লিয়ার স্টুডেন্ট? এবার চলো স্টুডেন্টস আমরা ফোর্থ অ্যান্ড লাস্ট কোয়ান্টাম নাম্বারটা দেখে নিই, যেটা হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার। এটাকে রিপ্রেজেন্ট করা হয় s or m তার সাবস্ক্রিপ্টে এইভাবে। দেখো স্টুডেন্টস, এটার রিকোয়ারমেন্টটা কেন হলো? দেখা গেল এই আগের তিনটে কোয়ান্টাম নাম্বার দ্যাট ইজ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এন্ড ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার দিয়ে অ্যাটমিক স্ট্রাকচারের হাইপারফাইন স্প্লিটিংকে স্যাটিসফ্যাক্টরি এক্সপ্লেন করা গেল না, ওই জন্যই এই কোয়ান্টাম নাম্বারটাকে ইন্ট্রোডিউস করা হলো। এটা খুব সিম্পল। দেখো স্টুডেন্টস, আমাদের এই যে পৃথিবী, এই যে আর্থ, এর দেখো দুটো মোশন আছে। একটা মোশন হচ্ছে সানকে সেন্টার করে আর্থের রিভলভিং, এটা একটা মোশন, আর আমাদের পৃথিবী নিজের অ্যাক্সিসের চারিদিকেও এইভাবে রোটেট করে, এইটা একটা মোশন। সিমিলার ওয়েতে একটা ইলেকট্রনের কনসিডার করা হলো দুটো মোশন থাকতে পারে, একটা হচ্ছে এরকম ক্লকওয়াইজ মোশন অ্যান্ড আরেকটা হচ্ছে এরকম অ্যান্টি ক্লকওয়াইজ মোশন। তাহলে কোনো ইলেকট্রনের শুধুমাত্র দুটো স্পিন কোয়ান্টাম নাম্বার থাকতে পারে, আইদার সেই ইলেকট্রনটা ক্লকওয়াইজ রোটেট করতে পারে অর অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করতে পারে। তাহলে যদি ইলেকট্রনটা ক্লকওয়াইজ রোটেট করে তখন যদি আমরা সেই ইলেকট্রনটাকে +1/2 স্পিন কোয়ান্টাম নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে যখন অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করবে তখন আমরা সেটাকে -1/2 দিয়ে রিপ্রেজেন্ট করব, অ্যান্ড ভাইস ভার্সা। ভাইস ভার্সা মানে যদি আমরা ক্লকওয়াইজ মোশনটাকে -1/2 দিয়ে রিপ্রেজেন্ট করি তখন আবার অ্যান্টি ক্লকওয়াইজ মোশনটাকে +1/2 দিয়ে রিপ্রেজেন্ট করব। তাহলে +1/2 অ্যান্ড -1/2 এই দুটো হলো ইলেকট্রনের স্পিন কোয়ান্টাম নাম্বার। স্পিন, অ্যাঙ্গুলার মোমেন্টাম is equals to √s into s plus 1 h by twice pi। অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামে কি ছিল? √l into l plus 1 multiplied by h by twice pi। এলটা ছিল অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, আর এখানে ঠিক সেখানে স্পিন কোয়ান্টাম নাম্বার চলে এলো যেটা হচ্ছে 1/2। তাহলে এইভাবে আমরা স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টামকে খুব ইজিলি মেজার করতে পারবো। ক্লিয়ার স্টুডেন্ট? আজকের ভিডিওটা স্টুডেন্টস এই পর্যন্তই। তোমাদের এই ধরনের ভিডিওগুলো কেমন লাগছে আমাকে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানাও, আর এই ধরনের ভিডিও রেগুলারলি পাওয়ার জন্য তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে যে বেল আইকনটা আছে সেটা ক্লিক করে রাখো, তাহলে আমি যখনই এরকম কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে স্টুডেন্টস নোটিফিকেশন যাবে অ্যান্ড তোমরা খুব সহজেই কেমিস্ট্রিটাকে ঘরে বসে এনজয় করতে করতে রেডি করে নিতে পারবে। থ্যাংক ইউ স্টুডেন্টস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।